একটি ভূখণ্ড যার নাম ফিলিস্তিন। এই নামের সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। জেরুজালেমের মতো ঐতিহাসিক শহর, আল আকসা মসজিদ যেটি মুসলমানদের প্রথম কেবলা হিসেবে পরিচিত, এবং একটি দীর্ঘ রাজনৈতিক সংঘাতের ইতিহাস। আর কেন ফিলিস্তিনকে ঘিরে এত দীর্ঘদিন ধরে সংঘাত চলছে? যে ভূখণ্ডে আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব ফিলিস্তিনের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রীয় অবস্থান এবং বর্তমান বাস্তবতা। ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের লেভান্ত অঞ্চলে ভূমধ্য সাগরের পূর্ব দিকে অবস্থিত একটি ঐতিহাসিক ভূখণ্ড। বর্তমান রাজনৈতিক অর্থে ফিলিস্তিনি ভূখণ্ড প্রধানত দুইটি ভৌগোলিক অংশে বিভক্ত। প্রথমটি হচ্ছে পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক এবং গাজা উপত্যকা বা গাজা স্ট্রিপ। পশ্চিম তীর প্রায় ৫,৬৬০ বর্গ কিলোমিটার আর গাজা উপত্যকা প্রায় ৩৬৫ বর্গ কিলোমিটার। আর এই দুটি অঞ্চল মিলিয়ে প্রায় ৬,০২৫ বর্গ কিলোমিটার। এছাড়া পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের দাবিকৃত ভূখণ্ডের গুরুত্বপূর্ণ অংশ। পশ্চিম তীরের পূর্ব দিকে রয়েছে জর্ডান নদী ও জর্ডান, আর এর পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড। পশ্চিম তীরের আয়তন প্রায় ৫,৬০০ বর্গ কিলোমিটারের বেশি। এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে রয়েছে রামাল্লাহ, নাবলুস, হেব্রন ও জেনিন। ফিলিস্তিনের আরেকটি অংশ হলো গাজা উপত্যকা। এটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত একটি সরু উপকূলীয় ভূখণ্ড। গাজার পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর, উত্তরে ও পূর্বে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড এবং দক্ষিণে রয়েছে মিশরের সীমান্ত। গাজা উপত্যকার আয়তন মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটার, অর্থাৎ আয়তনে এটি পশ্চিম তীরের তুলনায় অনেক ছোট। সহজভাবে মানচিত্রে দেখলে ফিলিস্তিনের পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর, পূর্বে জর্ডান, উত্তর ও পশ্চিম তীরে আশেপাশে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড, দক্ষিণে মিশর ও ইসরায়েল। তবে ফিলিস্তিনের বর্তমান ভূখণ্ডের সীমানা ও মর্যাদা একটি অত্যন্ত জটিল রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়। তাই এটিকে শুধু একটি সাধারণ দেশের সীমান্তের মতো দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যকার ঐতিহাসিক যোগাযোগ পথের কাছাকাছি হওয়ায় প্রাচীনকাল থেকেই এই অঞ্চল সামরিক, বাণিজ্যিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ছিল। আর এই ছোট ভূখণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি হলো জেরুজালেম, যে শহরটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের মানুষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই পবিত্র একটি স্থান। আর এই জেরুজালেমে রয়েছে মুসলিমদের প্রথম কেবলা আল আকসা মসজিদ। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯ শতকের শেষের দিকে। তখন ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে একটি অঞ্চল। সেখানে প্রধানত আরব, মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর পাশাপাশি একটি ইহুদি জনগোষ্ঠীরও বসবাস ছিল। ১৯ শতকের শেষ দিকে ইউরোপে জিওনিজম বা জায়নবাদ নামে একটি রাজনৈতিক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। এই আন্দোলনের লক্ষ্য ছিল ইহুদিদের জন্য ঐতিহাসিক ফিলিস্তিনে একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠা করা। প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিন ব্রিটিশ নিয়ন্ত্রণে আসে। ১৯১৭ সালে ব্রিটিশ সরকার বালফোর ডিক্লারেশন প্রকাশ করে। এতে ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি ন্যাশনাল হোম প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানানো হয়। একই সঙ্গে সেখানে বসবাসরত অ-ইহুদি জনগোষ্ঠীর নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষতিগ্রস্ত না করার কথাও বলা হয়েছিল। এরপর ইউরোপ থেকে ফিলিস্তিনে ইহুদি অভিবাসন বাড়তে থাকে। বিশেষ করে নাৎসি নিপীড়ন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি জনগণের উপর ভয়াবহ নির্যাতনের কারণে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হয়। অন্যদিকে ফিলিস্তিনি আরব জনগোষ্ঠীরাও নিজেদের ভূখণ্ডে স্বাধীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাতে থাকে। ফলে একই ভূখণ্ডকে কেন্দ্র করে দুই জনগোষ্ঠীর জাতীয় আকাঙ্ক্ষা ক্রমেই সংঘাতে রূপ নেয়। ১৯৪৭ সালে ব্রিটিশরা ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘের কাছে বিষয়টি তুলে ধরে। জাতিসংঘ একটি পার্টিশন প্ল্যান বা বিভাজন পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনকে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়, আর জেরুজালেমকে একটি বিশেষ আন্তর্জাতিক ব্যবস্থার অধীনে রাখার প্রস্তাব করা হয়েছিল। ইহুদি নেতৃত্ব এই পরিকল্পনা গ্রহণ করলেও আরব নেতৃত্ব তা প্রত্যাখ্যান করে। এরপর পরিস্থিতি দ্রুত সংঘাতের দিকে এগিয়ে যায়।
1948 সালের 14 মে ইহুদি নেতৃত্ব ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এর পরপরই যুদ্ধ শুরু হয়। যুদ্ধের সময় ইসরায়েল জাতিসংঘের 1947 সালের প্রস্তাবে ইহুদি রাষ্ট্রের জন্য নির্ধারিত এলাকার চেয়েও বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণে নেয়। অন্যদিকে পশ্চিম তীর জর্ডানের নিয়ন্ত্রণে এবং গাজা মিশরের নিয়ন্ত্রণে চলে যায়। এই যুদ্ধের ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান বা বাস্তুচ্যুত হন। ফিলিস্তিনিরা এই ঘটনাকে নাকবাহ বা বিপর্যয় বলে অভিহিত করে। জাতিসংঘের হিসাব অনুযায়ী 1948 সালের সেই সংঘাতে প্রায় 7 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল। এভাবেই ফিলিস্তিনের একটি স্বাধীন আরব রাষ্ট্র প্রতিষ্ঠার পরিবর্তে অঞ্চলটি ভিন্ন ভিন্ন নিয়ন্ত্রণে চলে যায়। এরপর আসে 1967 সালের 6 ডে ওয়ার। এই যুদ্ধে ইসরায়েল মিশর, জর্ডান ও সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে এবং দ্রুত বেশ কিছু ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়। এর মধ্যে ছিল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম, তখন জর্ডানের নিয়ন্ত্রণে; গাজা উপত্যকা ও সিনাই তখন মিশরের নিয়ন্ত্রণে; গোলান মালভূমি তখন সিরিয়ার নিয়ন্ত্রণে। 1967 সালের যুদ্ধের পর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে চলে আসে। এরপর থেকেই আন্তর্জাতিক পর্যায়ে এসব ভূখণ্ডের মর্যাদা ও ইসরায়েলি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ রাজনৈতিক ও আইনগত বিরোধ চলতে আসছে। 1967 সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপন একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় হয়ে ওঠে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গত বলে মনে করেন এবং বেআইনি বলে আখ্যা দেন। অন্যদিকে ইসরায়েল এসব বিষয়ে ভিন্ন আইনগত ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে। 1990-এর দশকে অসলো অ্যাকর্ড এর মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনি নেতৃত্বের মধ্যে একটি শান্তি প্রক্রিয়া শুরু হয়। এর ফলে প্যালেস্তিনিয়ান অথরিটি প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে পশ্চিম তীরের কিছু এলাকায় ফিলিস্তিনি প্রশাসনের সীমিত ক্ষমতা তৈরি হয়, কিন্তু জেরুজালেম সীমান্ত, শরণার্থী বসতি এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর স্থায়ী সমাধান হয়নি। তারপর 2005 সালে ইসরায়েল গাজা থেকে তাদের স্থায়ী বসতি ও সামরিক উপস্থিতি প্রত্যাহার করে। এরপর 2007 সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে গাজা ও ইসরায়েলের মধ্যে সংঘাত এবং অবরোধ আরও গভীর হয়। 1948 সালের যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনের ঐতিহাসিক ভূখণ্ডের বড় একটি অংশের নিয়ন্ত্রণে আসে। 1967 সালের যুদ্ধের পর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে গাজা থেকে ইসরায়েল স্থায়ী সামরিক ও বসতি উপস্থিতি প্রত্যাহার করলেও গাজার উপর সীমান্ত, আকাশ ও সমুদ্র সংক্রান্ত বিষয়ে বিভিন্ন নিয়ন্ত্রণ বজায় থাকে। একই সময়ে গাজার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকে। অন্যদিকে পশ্চিম তীরের বিভিন্ন অংশে ফিলিস্তিনি প্রশাসনের সীমিত কর্তৃত্ব রয়েছে, আবার বিভিন্ন এলাকায় ইসরায়েলের সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে। এই দীর্ঘ ইতিহাসের ফলে আজও ফিলিস্তিনি ইসরায়েল সংঘাত বিশ্বের সবচেয়ে জটিল রাজনৈতিক সংঘাতগুলোর একটি। 1948 সালের যুদ্ধের পর ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি অব্যাহত রাখে। এরপর কয়েক দশক ধরে ফিলিস্তিনি জাতীয় আন্দোলন আরও শক্তিশালী হয়। 1988 সালের 15 নভেম্বর আলজিয়ার্সে ফিলিস্তিনি জাতীয় পরিষদ ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা দেয়। এই ঘোষণায় 1967 সালের যুদ্ধের আগে বিদ্যমান সীমারেখার ভিত্তিতে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সামনে আসে। এরপর বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে শুরু করে। ফিলিস্তিনকে বিশ্বের বিপুল সংখ্যক দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে সব দেশ ফিলিস্তিনকে একইভাবে স্বীকৃতি দেয় না এবং কিছু দেশ এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। বিশেষ করে ইউরোপ ও পশ্চিমা বিশ্বের কিছু দেশ এখনও ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়নি। তবে ইউরোপ ও পশ্চিমা বিশ্বের কিছু দেশ সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ফিলিস্তিনের আন্তর্জাতিক স্বীকৃতির পরিধি সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। ফিলিস্তিন এখনও জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র নয়,
তবে 2012 সালের 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে নন মেম্বার অবজারভার স্টেট অর্থাৎ অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়। তখন জাতিসংঘে একটি সাধারণ ভোটের আয়োজন করা হয়। সেই ভোটে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে 138টি দেশ ভোট দেয় এবং বিপক্ষে ভোট দেয় 9টি দেশ, আর 41টি দেশ ভোটদানে বিরত থাকে। এর ফলে জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা আরও শক্তিশালী হয়। ফিলিস্তিন এখন জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারে এবং জাতিসংঘের অধীন কিছু আন্তর্জাতিক সংস্থার সদস্য হয়েছে। তবে পূর্ণ সদস্য রাষ্ট্রের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট দেওয়ার অধিকার ফিলিস্তিনের নেই। জাতিসংঘের পূর্ণ সদস্য হতে হলে প্রথমে নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন, এরপর সাধারণ পরিষদের অনুমোদন লাগে। ফিলিস্তিন পূর্ণ সদস্য হওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিরাপত্তা পরিষদের রাজনৈতিক মতবিরোধ এবং যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে সেই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। তবে 2024 সালে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে আবারও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরবর্তীতে সাধারণ পরিষদ ফিলিস্তিনের জাতিসংঘের কার্যক্রমে অংশগ্রহণের অধিকার আরও বাড়ানোর পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ভোট দেয়। তবে এর মাধ্যমে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য রাষ্ট্র বানানো হয়নি। ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকৃত ভূখণ্ড মূলত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা, কিন্তু বাস্তবে এই অঞ্চলগুলোর উপর পূর্ণ ও একক ফিলিস্তিনি সার্বভৌম নিয়ন্ত্রণ নেই। পশ্চিম তীর বিভিন্ন প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণের মধ্যে বিভক্ত। পূর্ব জেরুজালেমের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে, যদিও এর আন্তর্জাতিক মর্যাদা নিয়ে ব্যাপক বিরোধ রয়েছে। আর গাজা উপত্যকার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ 2007 সাল থেকে হামাসের হাতে রয়েছে। এই কারণে ফিলিস্তিনের একটি পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা এখনও বাস্তবায়িত হয়নি। ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের একটি বহুল আলোচিত সমাধান হলো টু স্টেট সলিউশন বা দুই রাষ্ট্র সমাধান। এর মূল ধারণা হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং একটি ইসরায়েল রাষ্ট্র পাশাপাশি শান্তি ও নিরাপত্তার সঙ্গে থাকবে। জাতিসংঘ দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনৈতিক সমাধানকে সমর্থন করে আসছে। তবে সীমান্ত জেরুজালেম, ইসরায়েলি বসতি, ফিলিস্তিনি শরণার্থী এবং নিরাপত্তার মতো বিষয়গুলোর কারণে এই সমাধান বাস্তবায়ন অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তবে যতই জাতিসংঘ দীর্ঘদিন ধরে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে আসলেও বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ নীরব ভূমিকা পালন করতেছে। ইসরায়েল প্রশাসন যেভাবে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করতেছে তা এর চাক্ষুষ প্রমাণ। জাতিসংঘ শুধু মুখেই বলে তারা শান্তির আলোচনার পক্ষে, কিন্তু আসলে তারা নীরব ভূমিকা পালন করে। শেষ কথা, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনকে বহু দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং জাতিসংঘে এটি অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা ভোগ করছে। কিন্তু একই সঙ্গে ফিলিস্তিন এখনও জাতিসংঘের পূর্ণ সদস্য নয় এবং তার দাবিকৃত ভূখণ্ডের উপর পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ নেই। ইসরায়েল দখল করে রেখেছে ফিলিস্তিনিদের বর্তমান ভূখণ্ডগুলোকেও। এই দ্বৈত বাস্তবতাই ফিলিস্তিনের বর্তমান রাষ্ট্রীয় অবস্থানকে জটিল করে তুলেছে। আর এই ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন এখনও একই: ফিলিস্তিন ও ইসরায়েল কি একদিন এমন একটি স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছাতে পারবে যেখানে দুই পক্ষের সাধারণ মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে? এই প্রশ্নের উত্তর এখনও ভবিষ্যতের হাতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফিলিস্তিনের অবস্থান, ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর পরবর্তী কোন দেশ নিয়ে আপনি বিস্তারিত তথ্য জানতে চান তা কমেন্ট বক্সে লিখে যান। আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।